আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। আজকের ভিডিওতে এমন এক খবর শেয়ার করব যা শোনার পর মনে হবে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্ররা ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে ফেলেছে। দিনক্ষণ ঠিক হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি। প্রকাশ্যে কিছু না বললেও তাদের সাম্প্রতিক পদক্ষেপগুলো স্পষ্ট করে দিচ্ছে যে হামলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। মনে করুন, কয়েক মাস আগেই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় আকস্মিক আঘাত এনেছিল। যুদ্ধ চলেছিল পুরো 12 দিন, আর সেই হামলার আগেই যুক্তরাষ্ট্র হঠাৎ ইরাকের দূতাবাস বন্ধ করে দেয় এবং মাত্র 2 দিন আগে তাদের নাগরিকদের নিরাপদে দেশে ফেরার নির্দেশ দেয়। এটাই আসলে পশ্চিমাদের পুরনো রীতি। কোনো দেশকে আঘাত করার আগে প্রথমেই তারা তাদের কূটনীতিক মিশন খালি করে নেয়, কারণ যুদ্ধ শুরু হলে এম্বাসি বা কনসুলেটে হামলা হলে নিজেদের নাগরিকরাই সবচেয়ে বড় ঝুঁকিতে পড়ে। জিম্মি পরিস্থিতি তৈরি হলে তা সামরিক অভিযানের গতিপথ বদলে দিতে পারে। তাই এবারও একই দৃশ্য দেখা যাচ্ছে। সবচেয়ে দৃষ্টি কেড়েছে ইরানে পশ্চিমা দেশগুলোর একযোগে এম্বাসি বন্ধ করার ঘটনাকে কেন্দ্র করে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো একে একে তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে, এমনকি সাধারণ নাগরিকদেরও দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। মনে রাখবেন, ইরান আমেরিকার মধ্যে তো সরাসরি কোনো দূতাবাস নেই, সীমিত যোগাযোগ চলে সুইজারল্যান্ডের মাধ্যমে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, তেহরানে থাকা সুইস দূতাবাসও সম্প্রতি বন্ধ হয়ে গেছে। ফ্রান্স এবং জার্মানির মতো প্রভাবশালী দেশও একই পথে হেঁটেছে। ইরানি সরকার দাবি করেছে জার্মান এম্বাসি নাকি এখনও চালু আছে, কিন্তু বাস্তবে সেখানে শুধু ইরানি কর্মচারীরাই কাজ চালাচ্ছে, কোনো বিদেশি নাগরিক নেই। এই পুরো দৃশ্য অনেকেই মনে করিয়ে দিচ্ছে 2003 সালের ইরাক যুদ্ধের কথা। তখনও যুক্তরাষ্ট্র আক্রমণের আগে পশ্চিমা দেশগুলো তাদের এম্বাসি খালি করে নিয়ে গিয়েছিল। আজ ইরানের হুবহু সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। শুধু এম্বাসিই নয়, যুক্তরাষ্ট্র ইরাক সীমান্ত ঘেঁষা ঘাঁটিগুলো থেকেও সেনা প্রত্যাহার করছে। বেশিরভাগ সেনা আর সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে মুসলির কাছাকাছি। জরুরি প্রয়োজনে যেন দ্রুত তুরস্কে প্রবেশ করানো যায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন এইসব পদক্ষেপ আসন্ন অভিযানের স্পষ্ট ইঙ্গিত। একবার ইউক্রেন যুদ্ধের সমাধান হলেই পরবর্তী ঝড় বইবে ইরানের দিকে। এবার চোখ রাখুন তেহরানের উপকণ্ঠে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ভবন। খুব চিন্তার বিষয় হলো, এই দূতাবাসের অবস্থান মাত্র 1 কিলোমিটার দূরে তেহরান রিসার্চ রিয়েক্টর থেকে। এখানে ইরানের মূল পরমাণু গবেষণা চলে। যুক্তরাষ্ট্রের প্রথম লক্ষ্য হবে এই গবেষণা কেন্দ্র। তাই দূতাবাস সরাসরি টার্গেট না হলেও পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি ভীষণভাবে বেশি। ভাবুন তো, একটি আক্রমণকারী বিমান যদি ভূপাতিত হয়ে দূতাবাসের আশেপাশে ভেঙে পড়ে, তখন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ঠিক যেমন ঢাকায় দুর্ঘটনা, স্কুলের উপর বিমান ভেঙে পড়েছিল। তাই ঝুঁকিটা একেবারে বাস্তব। বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। তবে পশ্চিমা বিশ্বের মতো হুট করে পুরোপুরি এম্বাসি বন্ধ করার সুযোগ আমাদের নেই। কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হলেও কর্মী সংখ্যা সীমিত করে আনা হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রায় সব প্রস্তুতি সেরে ফেলেছে। জানা গেছে বাহরাইনে ইতোমধ্যে হাইমার্স মাল্টিপল রকেট সিস্টেম মোতায়েন শুরু হয়েছে। এগুলো সরাসরি ইরানের উপকূলের জন্য মারাত্মক হুমকি। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইরানকে ডেডলাইন দিয়েছে, আগস্ট মাস শেষ হওয়ার আগে তাদের পারমাণবিক চুক্তি স্বাক্ষর করতে হবে, নইলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে সরাসরি পদক্ষেপ নেওয়া হবে। ইতিহাসও এ কথাই বলছে। যেমন ইরাকের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল মূল প্রভাবক। গাদ্দাফির লিবিয়া প্রকল্প ধ্বংস হয়েছিল ফ্রান্স আমেরিকার যৌথ পদক্ষেপে। তবে ইরান কিন্তু অন্যদের মতো দুর্বল নয়। তাদের সামরিক সক্ষমতা, আঞ্চলিক প্রভাব আর প্রযুক্তিগত শক্তি অন্য মাত্রার।
তাই এবার পশ্চিমারা একত্রিত হয়ে আঘাত আনতে চাইছে। আর সেই পরিকল্পনার অংশ হিসাবে এম্বাসি খালি করা থেকে শুরু করে নাগরিক সরিয়ে নেওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপ এখন চোখে পড়ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছে এতগুলো দেশ একসাথে কূটনৈতিক মিশন খুঁটিয়ে নিচ্ছে এবং এর মানে বড় কিছু ঘটতে যাচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা কখন সেই অধ্যায় শুরু হয়। তো বন্ধুরা, ইরানকে ঘিরে এই আসন্ন ঝড় নিয়ে আপনাদের কি মতামত? মনে করেন কি বড় ধরনের যুদ্ধ শুরু হতে যাচ্ছে? আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্তর থেকে বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।